এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। এর আগের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের আমি পড়িয়েছি মেটাফেজ ধাপ পর্যন্ত। তোমরা যারা এই ভিডিওটা মিস করেছো তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিবা, আদারওয়াইজ তোমরা কিন্তু এই পার্টের কোনো অংশই বুঝবা না। তো তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আগের পার্টটা দেখে দেন এই ভিডিওটা দেখতে এসো। তো চলো, আমাদের মেটাফেজ ধাপ পর্যন্ত হয়ে গেছে, এখন আমরা শুরু করব অ্যানাফেজ ধাপ। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অ্যানাফেজ ধাপে কি বলেছে দেখো, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। এখন সেন্ট্রোমিয়ার কি সেটা আগে দেখি। আচ্ছা, এখানে যদি একটু আমরা জুম করি, এই যে দেখো গোল গোল অংশ দেখতে পাচ্ছ না, এই প্রত্যেকটাকে একটা করে সেন্ট্রোমিয়ার বলে। এটা আমরা আগের ক্লাসেও শিখেছি, হয়তো অনেকেরই মনে নেই, তো আমি আবার মনে করিয়ে দিলাম। দেখো এই যে গোল গোল অংশ, এর প্রত্যেকটাকে একটা করে সেন্ট্রোমিয়ার বলে। তাহলে কি হয়, সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর দেখো, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এখন তোমরা নতুন যারা ভিডিও দেখছো তারা হয়তো বলতে পারো ভাই ক্রোমাটিড কি, তো এটাও আমি এর আগের ভিডিওতে শিখেছি, হয়তো মনে নেই অনেকের, আমি আবার দেখো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমার এই প্রত্যেকটাকে একটা করে ক্রোমাটিড বলে। এই যে পার্পল কালার, এই যে ইয়েলো কালার, এর প্রত্যেকটা একটা করে ক্রোমাটিড। এই পার্পল কালার এটা একটা ক্রোমাটিড, এই ইয়েলো কালার এটাও একটা ক্রোমাটিড। তো এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। তো কি বলেছে এখানে, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এখানে দেখো প্রত্যেক ক্রোমাটিডে কি আছে, একটা করে কিন্তু সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দেখো ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন হয়ে না যেত তাহলে তাদেরকে এই যে এইরকম দেখাইতো, এই যে এইরকম দেখাইতো। তো এরা কি করেছে, এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকে একটা করে সেন্ট্রোমিয়ার নিয়েছে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এই অবস্থায় কি বলে, প্রত্যেকটি ক্রোমাটিডকে একটি করে ক্রোমোজোম বলা হচ্ছে। তো এই যে দেখো এগুলো একটা করে কি, এগুলো সবগুলো একটা করে ক্রোমোজোম। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। কি হয় দেখো, এই যে এখানে দেখো তন্তুগুলো আছে, এগুলোকে আমরা কি বলেছিলাম, স্পিন্ডল তন্তু বলি বা আকর্ষণ তন্তু বলে। ফলে এই তন্তুগুলোর সংকোচনের ফলে কি হয়েছে, অপত্য ক্রোমোজোমগুলোর অর্ধেক উত্তর মেরুর দিকে, এই যে দেখো অর্ধেক, এগুলো তো ক্রোমোজোম আমি দেখালাম। তো এই ক্রোমোজোমগুলো সংকোচনের ফলে, এই তন্তুর সংকোচনের ফলে অর্ধেক উত্তর মেরুর দিকে চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, আর এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। তো অর্ধেক কি করেছে, উত্তর মেরুর দিকে চলে যাচ্ছে, আবার অর্ধেক দেখো দক্ষিণ মেরুর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই আকৃতির বিশিষ্ট হয়। এই দেখো অনেকগুলো কিন্তু ভি এর মতো দেখতে, অনেকগুলো আবার এল এর মতো দেখতে, অনেকগুলো আবার জে এর মতো দেখতে, আবার অনেকগুলো আই এর মতো দেখতে। তো তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি যে কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে, আই এর মতো দেখতে হয়, খুব ইজিলি অ্যান্সার করে দিবা অ্যানাফেজ ধাপে। ওকে, এখন আমরা নিচে চলে যাই, টেলোফেজ ধাপ। এ ধাপে কি হয়, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এই যে ভিতরে ক্রোমোজোম, এগুলো কি করেছে, ভিতরে এসে পৌঁছাইছে। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এই দেখো এই ক্রোমোজোমগুলোকে ঘিরে কি হয়েছে, নিউক্লিয়ার পর্দা, এই যে নিউক্লিয়ার পর্দা, এই গোল অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এটার আবার আবির্ভাব ঘটেছে এবং নিউক্লিওলাসেরও আবির্ভাব করেছে। এই যে গোল ছোট্ট ভিতরে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই যে দেখো একটা করে, এটা হচ্ছে প্রাণীকোষ, এই প্রাণীকোষে কি হয়েছে, একটা করে সেন্ট্রিওল যুক্ত হয়েছে, উত্তর মেরুতে একটা, দক্ষিণ মেরুতে একটা, এই জন্য বলেছে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল যুক্ত হয়। এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। এ অবস্থায় ক্রোমোজোমগুলো কি করে, সরু এবং এই যে সুতার মতো এবং লম্বা, অনেক লম্বা হয়ে যায়, লম্বা আকার ধারণ করে, পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এই যে এগুলো যখন তোমার সরু এবং লম্বা হয়ে যায় তখন একটা আরেকটার সাথে প্যাচ লাগে।
প্যাচ লেগে কি হয়, জট পাকে। এই জট পাকানোর মাধ্যমে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। তাহলে এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি নিউক্লিয়ার রেটিকুলাম কিভাবে গঠন করে বা নিউক্লিয়ার রেটিকুলাম কিভাবে গঠিত হয়, এখান থেকে অ্যান্সার করে দিবা। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস গঠিত হয়েছে এবং ক্যারিওকাইনেসিস এর সমাপ্তি ঘটে। তাহলে এখন আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া বা ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে কোন ধাপে? টেলোফেজ ধাপে। তোমরা অ্যান্সার করে দিবা। তো এখানে আমাদের ক্যারিওকাইনেসিস ধাপের সমাপ্তি ঘটলো। আমরা কোথায় থেকে শুরু করেছিলাম ক্যারিওকাইনেসিস? দেখো উপরে উপরে গেলে আমরা দেখতে পারবো এই যে ক্যারিওকাইনেসিসের শুরু হয়েছিল কোথায় থেকে? প্রোফেজ ধাপ থেকে। প্রোফেজ ধাপ আমরা পড়েছি, এরপর পড়েছি হচ্ছে প্রো মেটাফেজ, এরপর মেটাফেজ ক্লিয়ার করেছি। আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করলাম অ্যানাফেজ এবং টেলোফেজ। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখো তোমরা যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছে তাদের সকলকে স্বাগতম। তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা আগের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওতে আসবা, আদারওয়াইজ কিন্তু এগুলো ভিডিওর কিছু বুঝবা না। তো ধন্যবাদ সকলকে। আর যারা আগে থেকে আছো তারা তো আমার ক্লাস বোঝোই আশা করি, আর যারা বোঝো না তারা কমেন্টে বলে দিবা, আমি তোমাদের আবার ক্লাস নিব। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।